উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নাম কৌশিক সরকার, বাসা মাস্টারপাড়া গাইবান্ধা। এরপর উনি ওনার ফোন নম্বর জানিয়েছেন, তারপর লিখেছেন, রাতুল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি রেডিও সারাবেলার ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা। আমার আগের ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা রয়েছে, তার মধ্যে একটি পাঠিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার দিদিমণির কাছে থেকে শোনা। আর বেশি কিছু না বলে মূল ঘটনায় চলে যায়। সময়টা ঠিক 1955 থেকে 56। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একই সাথে দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদেও আমরা দুজনে দিল্লিতেই থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাবার পর বিয়ে করেছে, তবে আমি এখনো বিয়ে করিনি। এখনো পুরোপুরি সিঙ্গেল, তবে খুব শীঘ্রই হয়তো 4 হাত এক হতে পারে। মামাতো ভাই বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিলাম। আমি মামাতো ভাইকে ফোন করে বললাম, কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সবকিছু ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলা রওনা হব। সেই মতো ড্রাইভারকেও সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিলাম। তাই সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় যথারীতি সাবধানতার বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। তো আমি এইসব দেখে অবাক। আমি বললাম, আচ্ছা, ওনার মা ওনাকে দিয়েছিলেন। তারপর আমি বললাম, মা, তুমি কি সেই আগের দিনের মানুষের হয়ে থাকবে? আজকার দিনেও এসব কি তাবিজ মাদুলি কেউ বিশ্বাস করে? এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস বা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। মা তো শটান করে জবাব দিল, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই নে, এটা হাতে ধর, বেঁধে নে। আর কি করার, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নেই। এবার আমি আর ড্রাইভারের নামও লিখেছেন, ওনারা দুজনেই গাড়িতে উঠে পড়েন। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিকে গাঢ় নিকশ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। খুব অদ্ভুত লাগছে দেখতে। ড্রাইভারের পাশের সিটে আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে 2-1টা করে কথা হচ্ছে, আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করলাম, দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না মা, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে পৌঁছে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুবই পছন্দের। গানটা শুনতে শুনতে কখন যে ঘুম নেমে এসেছে চোখে জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়িটা ব্রেক কষলো যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন? এত জোরে কখনো কেউ গাড়ি ব্রেক মারে? জীবন বলল, আমার কোনো দোষ নেই স্যার, ওনার দোষ, ওনার জন্য সবকিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে কোলে একটা বাচ্চা সহ দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উঠছে। গাড়ির বাইরে বেরিয়ে এলাম। এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে নিয়ে আমার গাড়ির সামনে আসছেন কেন?
মেয়েটা তখন কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি, দয়া করে আপনারা আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওদিকে জীবন বলল, স্যার, আমাদের গাড়ির পেছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় বিপদে একটু সাহায্য করি। সামনেই তো শ্বশুর বাড়ি, আমরা তো ওদিক দিয়ে যাব, তাই চলেন নামিয়ে দিয়ে যাই। এই কথা বলতেই মেয়েটি গাড়ির পেছনের সিটে গিয়ে উঠে বসল। গাড়ি স্টার্ট হলো। এর কিছুক্ষণ পর গাড়ির ভেতর আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা, কটু, বিশ্রী আষ্টে গন্ধে গাড়িটা যেমন ম ম করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানালাটা খুলে দিলাম। তারপর গাড়ির জানালা খুলে দিলাম এবং গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করলো জীবন। হঠাৎ আমাদের দুজনেরই কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কে যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে আমাদের গাড়ির পেছনের সিট থেকে। আমি আর জীবন এবার একটু ভয়ে ভয়ে গাড়ির সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের মাটি সরে গেল। আমরা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটি ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটা যার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ, চোখগুলো পুরো একটা টকটকে লাল যেন আগুনের গোলা, ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরে পড়ছে, শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে আছে। এ যেন এক বিভৎস রূপ। আমি যা দেখলাম, দানবটা সেই ছোট বাচ্চাটির শরীর থেকে মাংসগুলো পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর, সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচন্ড ঘামতে থাকলাম। আমার গলা থেকে কোনো আওয়াজই বেরোলো না, হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এইসব কিছু দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম, সেটা এখনো খেয়াল করিনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে বিভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তখন ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে তা দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। ভোরবেলায় একজন মানুষ আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। প্রায় সকাল তখন 7টা নাগাদ আমার মামাতো ভাই আমাদেরকে বাড়ি নিয়ে যায়। দানবটার কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম, আচ্ছা, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আচ্ছা, জীবন ওনাকে জিজ্ঞেস করেছেন, কিছু বিষয় এখানে মিসিং আছে, যেমন কথা কেটে কেটে এসেছে। তারপর লিখেছেন যে জীবন যখন জিজ্ঞাসা করে দানবটার কথা, আমি তখন বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কালকের ঘটনার ব্যাপারে আর কিছু আমার মনে নেই। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, তোর তো কাল রাতে আমাদের এখানে আসার কথা ছিল। তখন জীবন কাল রাতের সব ঘটনা খুলে বলল। আমার মামাতো ভাই সব ঘটনা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে এসেছিস কাল রাত্রে, সেই হাইওয়েতে প্রায় 3 বছর আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক কুপিয়ে খুন করে। তার লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছে। তখন থেকে এই হাইওয়েতে ওই মেয়েটা অদ্ভুত একটা অবয়ব নিয়ে ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়েতে রাত্রি 10টার পরে কেউ যায় না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার ফলে তোদের এই ঘটনাটি ঘটেছে। আর মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সালাম নেবেন রাতুল ভাইয়া। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পাইলে দীপনে। এভাবে লিখেছেন কৌশিক সরকার, মাস্টারপাড়া গাইবান্ধা থেকে।